রাষ্ট্র ব্যবস্থাপনা চলে গেছে অনেকাংশে এই চুপ্পুর হাতে। এবং রাইটলি এটা তো বিএনপি তাদের রাজনৈতিক অবস্থান থেকে এটাকে ক্যাশ করবে এবং তাই করছে। তো সেইখানে তাদের এই ভুলগুলা সংশোধনের এখনো সুযোগ রয়েছে বলে আমি মনে করি। এইগুলো যদি তারা নিয়ন্ত্রণ করতে পারে, এইগুলো যদি তারা এই কারেকশন করতে পারে, তাহলে তাদের আরো ভালো করার সুযোগ রয়েছে বলে আমরা মনে করি। যদিও এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনটাই এই কনসেপ্টটাও একটা রং, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের কনসেপ্টটা দাঁড়িয়েছে একটা কেয়ারটেকার গভর্নমেন্টের মতো। অনেকে যার জন্য দাবি করে কন্টিনিউয়াসলি যে তাদের একমাত্র কাজ হলো নির্বাচন করা। আলোচনার যথেষ্ট জায়গা রয়েছে এবং আমি মহসিন রশিদ সাহেবের সমালোচনার সাথে দ্বিমত করব না। কিন্তু আমি বলবো কিছু সফলতাও রয়েছে। সমালোচনার সবচেয়ে বড় জায়গাটা হলো যেভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। একটি বিপ্লবী সরকার, যেটা প্রফেসর ইউনূস সবসময় বিপ্লবী সরকার বলে, সেই বিপ্লবী সরকার একটা কনস্টিটিউশনাল যে রাষ্ট্রপতি, যেটা পতিত সরকার কর্তৃক তাকে নিয়োগ করা হয়েছিল, সেই রাষ্ট্রপতির হাতে যখন শপথ নিয়েছে, এইটাই ছিল সবচেয়ে বড় সমালোচনার জায়গা। অর্থাৎ যে স্পিরিটটা আসছিল, যে চেতনা সৃষ্টি হয়েছিল অভ্যুত্থানের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে, সেই চেতনা এবং সেই স্পিরিট, সেই আকাঙ্ক্ষা সেইখানে হোঁচট খেয়েছে। দ্বিতীয় বড় সমালোচনার জায়গা হলো যেভাবে পিক অ্যান্ড চুজ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের। সেখানে বলেছে যে এই পরিচিত মানুষের কাছ থেকে আমরা নিলাম, পরিচিত জনের ভিতরে। তো আপনি শুরুতে পরিচিত জনের ভিতর থেকে নিয়েছেন, পরবর্তীতে আপনি ট্যালেন্ট হান্ট করেন নাই কেন, আপনি সার্চ করেন নাই কেন যারা ট্রুলি কন্ট্রিবিউট করতে পারে? এখানে যাদেরকে নেওয়া হয়েছে অ্যাডভাইজার হিসেবে, এর অর্ধেক অথর্ব, আমরা একাধিকবার বলেছি। দে ডু নট নো দ্য স্টেট ক্রাফট। রাষ্ট্র কিভাবে পরিচালিত হয় কোনো কিছু না, জাস্ট গাড়িতে চলে, পতাকা করে, আর বসে বসে আরামায়েশ করতেছে। জাস্ট দে ক্যানট পারফর্ম। এইটা ছিল দ্বিতীয় ভুল। এবং এই ভুলের খেসারত গুলো কিভাবে দিয়েছে? চুপ্পুকে সরানো যায়নি, সংবিধান তারা প্রোক্লামেশন করতে পারেনি, তারা এখন এই সংবিধান চেঞ্জ করাটা কোনো কিছু, সব জায়গায় তারা বাধার সৃষ্টি হয়েছে, কোনো কিছু করতে পারে নাই। এর পরিপ্রেক্ষিতে পুরো যে আকাঙ্ক্ষাটা ছিল, রাষ্ট্র ব্যবস্থাপনা চলে গেছে অনেকাংশে এই চুপ্পুর হাতে। এবং রাইটলি এটা তো বিএনপি তাদের রাজনৈতিক অবস্থান থেকে এটাকে ক্যাশ করবে এবং তাই করছে। তো সেইখানে তাদের এই ভুলগুলা সংশোধনের এখনো সুযোগ রয়েছে বলে আমি মনে করি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রফেসর ইউনূস তার শুরুতে যে স্লো গতি ছিল, শুরুতে যে অনভিজ্ঞতা ছিল, সেগুলো কিছুটা কাটিয়ে উঠতে পেরেছে বলে আমার মনে হয়। এবং যেহেতু বড় ধরনের স্যাক্রিফাইসের মাধ্যমে এই ধরনের একটা সরকার গঠিত হয়েছে, এইটা তাকে পারফর্ম করার সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। কিছু ভালো জিনিস তো হবে, যে ইনভেস্টমেন্টের কথাগুলো বলা হয়েছে, সেই কিন্তু ইনভেস্টমেন্ট সুযোগ গুলো তো যদি আট আসে, মাসে 8 মাসে ওরকম কোনো কিছু আপনি দেখতে পাচ্ছেন চোখে পড়ার মতো যে এবং উল্লেখ করতে এবং পারি? যে 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 দুর্নীতির কথা বলা হয়েছে, আহ সেই দুর্নীতি তো ডেফিনেটলি, দুর্নীতি তো বাংলাদেশে ক্যান্সারের মতো ছেয়ে গেছে, সেটা তো রাইটলি সে বলেছে। এবং সেগুলো যদি অনলাইন করতে পারে, বাংলাদেশ মানুষ যদিও যদিও অতটা অ্যাকাস্টম না, অনলাইন করতে হলে তাদের কারো না কারো হেল্প নিতে হয়। সেইখানে প্রত্যেকটা পাড়া মহল্লায় হেল্প ডেস্ক থাকবে কিনা অনলাইনের সেবাগুলো নেওয়ার জন্য? কারণ আমাদের মানুষ তো একটু হেজিটেন্ট টু দ্য টেকনোলজি, সেই হেজিটেশনটা ভাঙতে অনেক সময় লাগবে। তো সেইখানে আমি মনে করি যে ডেফিনেটলি কিছু ভালো দিক তো আমি অবশ্যই বলবো। যেমন অনেকগুলো প্রজেক্টের যে এস্টিমেশন, সেইটা কমিয়ে এনেছে। আপনার এই এবার যে রোজায় দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণে রাখা গেছে, এই ক্রেডিটটা আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে চাই। কারণ আমরা একটা সরকার দেখেছিলাম যে প্রত্যেকটা গুডস, প্রত্যেকটা দ্রব্যের উপরে সিন্ডিকেট করে তারা বাংলাদেশের মানুষের পকেট কেটেছে। এমনকি নির্লজ্জভাবে কাঁচা মরিচের সিন্ডিকেট পর্যন্ত করেছে। এবং সেইখানে সেই সিন্ডিকেটের নেতা ছিল বাণিজ্য মন্ত্রী, তৎকালীন বাণিজ্য মন্ত্রী। সে বলবে যে সিন্ডিকেট ভাঙা যায় না, তাহলে নাকি জিনিসপত্রের দাম বেড়ে যাবে। যদিও এইখানে যে বাণিজ্য উপদেষ্টা হয়েছে, সেও সিন্ডিকেট মেনটেন করে। কারণ যখন সয়াবিন তেল সব লুকিয়ে রাখলো, সে যখন দাম বাড়ালো, তখন আবার সয়াবিন তেল সব মার্কেটে আসলো। সো ইট ওয়াজ ইট ওয়াজ এ রং চয়েস। সো এই সমালোচনাগুলো তো রয়েছে। এইগুলো থাকার পরেও
আমি বলবো যে তারা চেষ্টা চালাচ্ছে, এবং এই চেষ্টা অব্যাহত থাকা উচিত বলে আমি মনে করি। এবং এইখানে আহ, আহ, এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে একটা ডিপ স্টেট হয়ে গেছে। এই ডিপ স্টেটে দুই তিনজন সবকিছু নিয়ন্ত্রণ করছে, যারা অনেকেই ইন্ডিয়ান পাপেট বলে মনে হচ্ছে, রয়ের এজেন্ট বলে মনে হচ্ছে। সো এইগুলো যদি তারা নিয়ন্ত্রণ করতে পারে, এইগুলো যদি তারা এই 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 কারেকশন করতে পারে, তাহলে তাদের আরো ভালো করার সুযোগ রয়েছে বলে আমরা মনে করি, আমি মনে করি অন্তত। তো সেইখানে এই যে যারা এখানে অন্তর্বর্তী সরকারের অ্যাডভাইজার আছে, এর অনেকেই গা ছাড়া ছেড়ে দিয়েছে, অনেকেই এখন অনেক জায়গায় প্রোটেকশন খুঁজছে। তো এইগুলো না করে সত্যিকারে একটা স্পিরিটেড সরকার, যে বিপ্লবের পরে যে একটা সরকারের যে ক্যারেক্টার থাকা উচিত ছিল, সেই ক্যারেক্টার তাদের হলে আমার মনে হয় যে জাতি বিনির্মাণের যে একটা সুযোগ আসছিল, সেই সুযোগটা তারা কাজে লাগাতে পারত। এখন তারা যে এই সংস্কার প্রস্তাব যেগুলো আনছে, সেগুলো পুরোটাই নির্ভর করবে পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্টের উপরে। আমরা দেখেছি অন ইলেভেনের সময় যে সংস্কার প্রস্তাবগুলো ছিল, তার 80%ই গ্রহণ করেন নাই। তো এখানে তো অনেকে ইতিমধ্যে বলা হচ্ছে যে এই সংস্কার গ্রহণ করা হবে না, তাহলে এই সংস্কার প্রস্তাবগুলো সব উইল গো ইন দ্য ডাস্টবিন, এগুলো সব মানে খালে ভেসে যাবে, এগুলো কোনো মূল্য থাকবে না। এইগুলোর যে কার্যকারিতা, এইগুলা এনফোর্সমেন্ট করা যাবে কিনা, এগুলো ইমপ্লিমেন্ট করা যাবে কিনা, তার কোনো মেকানিজম এই অন্তর্বর্তী সরকারের নাই, থাকবে না, কখনোই পারবে না। তো পুরো দায় দায়িত্ব এবং বড় ধরনের অব্লিগেশন আসবে পরবর্তী নির্বাচিত সরকারের উপর, যে তারা এই বিপ্লবের চেতনা ধারণ করে কিনা। সেই যে ধারণ করবে তার কিন্তু তেমন কোনো নমুনা দেখা যাচ্ছে না, বরং নমুনা এইটাই দেখা যাচ্ছে যে এটা ওই আওয়ামী লীগের মতো যদি একটা সরকার হয়ে যেতে পারে, ওইরকম যদি একটা সরকার হয়। কারণ চাঁদাবাজের পরিমাণ কমে নাই, দুষ্ট লোকের পরিমাণ কমে নাই, কোথাও ঘুষ কমে নাই, ঘুষ আরো বেড়ে গেছে। তো এইগুলো যে যখন হয়েছে, সেই তো একটা সুশাসন ন্যায় বিচারের দিকে যে দেশ যাবে, দুর্নীতিমুক্ত সমাজে গঠিত হবে, তার তেমন কোনো লক্ষণ আছে বলে আমি মনে করি না। এখনো যতটুকু সময় প্রফেসর ইউনূস পাবে, সেই দিকে যাওয়া উচিত বলে আমি মনে করি। এবং সেই জন্য তার দরকার তার এই অ্যাডভাইজারি কমিটি পরিবর্তন করে এর এই যে অথর্ব এবং ওল্ড হ্যাগার্ড কিন্তু যেগুলো, সেই দিকে তো আমরা সেগুলোকে দেখছি না, সরিয়ে, এটা সেদিকে আপনারা আমরা দেখছি বলছেন না। অনেকে বলছে। তাদেরকে সরিয়ে আরো দশ থেকে 20 জন এবং 30 জন 50 জন অ্যাডভাইজার নিয়ে একটা ভাইব্রেন্ট, একটা ডাইনামিক, একটা অন্তর্বর্তীকালীন সরকার করা উচিত ছিল। যদিও এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনটাই, এই কনসেপ্টটাও একটা রং। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের কনসেপ্টটা দাঁড়িয়েছে একটা কেয়ারটেকার গভর্নমেন্টের মতো। অনেকে যার জন্য দাবি করে কন্টিনিউয়াসলি যে তাদের একমাত্র কাজ হলো নির্বাচন করা, হুইচ ইজ নট কারেক্ট। একটা বিপ্লব পরবর্তী এবং অভ্যুত্থান পরবর্তী সরকারের ম্যান্ডেটের কোনো ঘাটতি থাকে না। যারা এই কথা বলে তাদের ম্যান্ডেটের ঘাটতি আছে, আমি তাদের সাথে দ্বিমত পোষণ করি। অতএব তাদের এখনো সুযোগ আছে, যদি ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সেইভাবে রাষ্ট্র পরিচালনা করে, তাহলে উপকৃত হবে এদেশের মানুষ, উপকৃত হবে গণতন্ত্র, উপকৃত হবে সুশাসন এবং ন্যায় বিচারের ধারণা। সর্বশেষ আমি বলবো, উনি চীনে যাচ্ছে, চীন এটাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এই সফরটাকে। এবং চীনের সবচেয়ে বড় সফলতা হবে উনি যদি রোহিঙ্গা রিপাট্রিয়েট করার ব্যাপারে চীন সরকারকে রাজি করাতে পারে। এবং দ্বিতীয় সফল হবে যদি বাংলাদেশে ইনভেস্টমেন্ট আনতে পারে এবং বাণিজ্য যদি আরো উন্মুক্ত করতে পারে। এইটাই হবে সবচেয়ে বড় সফলতা এই সফরের। তো আমরা জাতি সেই দিকে চেয়ে থাকবে, আমরা সেই দিকে দেখবো যে কি চমক আছে। সবচেয়ে বড় চমক হবে যদি ট্রুলি চায়না গভর্নমেন্টের কাছ থেকে রোহিঙ্গাদের রিপাট্রিয়েট করার জন্য প্রতিশ্রুতি আনতে পারে এবং দ্রুত সেইটাকে ইমপ্লিমেন্ট করতে পারে। ধন্যবাদ।